আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সালাম এবং সম্ভাষণ আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নার্সিং প্রোগ্রাম নিয়ে। কানাডায় নার্সিং প্রোগ্রামে কিভাবে আপনারা সামনে আগাবেন? কানাডায় নার্সিং প্রোগ্রামে কিভাবে আ মানে আসলে আগানো যায়? নার্সিং প্রোগ্রামে আসলে কাজগুলো কি, কি হয়? নার্সিং প্রোগ্রামে আগাতে হলে কিভাবে সামনে যেদিকে নিয়ে যেতে হয় সেই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ কথা বলব। কানাডিয়ান নার্সিং প্রোগ্রাম নিয়ে যদি সামনে কেউ আগাতে চায়, তাহলে সবার ১ম এ যেই আ পয়েন্টটা ধরতে হবে সেটি হচ্ছে নার্সিং কলেজ। আমাদের যে নার্সিং কলেজ রয়েছে, সেই নার্সিং কলেজ থেকে তাদেরকে সামনে আগাতে হবে। বাইরে থেকে যারা লেখাপড়া করেছে বা মানে কানাডা থেকে যারা লেখাপড়া করছে সবাইকেই নার্সিং এ ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই আমাদের নার্সিং যে কলেজ আছে সেই কলেজের ভিতর দিয়ে সেই প্রসেস করে আসতে হবে। এখন যারা বাংলাদেশে নার্সিং লেখাপড়া করেছেন বা যারা বাংলাদেশে নার্সিং জবের মধ্যে রয়েছেন, তারা কিভাবে কানাডায় নার্সিং পেশায় আসবেন? সেটা হলো ১ম কথা এখন। আচ্ছা, তাহলে স্টেপ 1 টা কি? স্টেপ 1 টা হচ্ছে যে যারাই কানাডায় আ আ মানে আসতে চান নার্সিং পেশার জন্য, তাদেরকে এই পয়েন্টটা মাথায় রাখবে যে স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে সবার ১ম এ আপনাদের যেই ইসিএ রয়েছে, অর্থাৎ আপনাদের এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করানো লাগবে। বাংলাদেশে যে লেখাপড়াটা করেছেন, সেই লেখাপড়াটার এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করানো লাগবে। অর্থাৎ সেই লেখাপড়াটা ক্যানেডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী কতটুকু সেটা যাচাই-বাছাই করা লাগবে। এখন এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে নার্সিং এর জন্য মাথায় রাখতে হবে WES এবং ISS। এই ২ টা থেকে আপনাকে করতে হবে। রাইট? আচ্ছা। তাহলে এই ২ টার সাথে যখন আপনি যোগাযোগ করবেন, তখন আপনি যোগাযোগ করবেনই হচ্ছে এভাবে যে আপনি নার্সিং এ লেখাপড়া করেছেন। আপনি নার্সিং এর লেখাপড়ার এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট চান। এইটা। আচ্ছা। তাহলে ওগুলো আলাদা প্রতিষ্ঠান। সেখানে আবার আপনাকে আ পোর্টাল ক্রিয়েট করতে হবে, সেখানে পেমেন্ট দিতে হবে। তারপরে আপনাকে তারা ইসিএ করে দিবে। ইসিএ করে দেওয়ার পরে আপনার যে ইসিএ অ্যাসেসমেন্ট সেটা তারা সরাসরি নার্সিং কলেজকে পাঠাবে। আচ্ছা। নার্সিং কলেজকে পাঠালে এখন আপনার এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট এটা নার্সিং কলেজের কাছে আসবে। এখন আসবে যে তখন তারা আপনাকে আবার ইমেইল করে জানাবে যে আপনার এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট আমরা নার্সিং কলেজকে পাঠিয়েছি। আচ্ছা, এই ইমেইলটা পাওয়ার পরে আপনার কাছে সরি, এই ইমেইলটা পাওয়ার পরে আপনার কাজ কি? এই ইমেইলটা পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনি এইবার নার্সিং কলেজে একটি প্রোফাইল খুলবেন। এইবার নার্সিং কলেজে একটি প্রোফাইল খুলবেন। সেই প্রোফাইলের মধ্যে আপনার জব এক্সপেরিয়েন্স, আপনার লেখাপড়া, আপনি সবকিছু দিবেন, সবকিছু সাজাবেন। আপনার IELTS স্কোর থেকে এভরিথিং সবকিছু সাজাবেন। দেওয়ার পরে তারপরে আপনাকে আ নার্সিং কলেজ আপনাকে একটা রেজাল্ট দিবে। সেই রেজাল্টের মধ্যে বলা থাকবে যে এর পরবর্তী স্টেপে আপনার কি করা লাগবে। এর পরবর্তী স্টেপে আপনার কি করা লাগবে সেটা বলা থাকবে। আচ্ছা। এখন সাধারণত কি হয়? পরবর্তী স্টেপে নার্সিং কলেজ বলে যে, "ওকে ফাইন। আপনার বাংলাদেশের লেখাপড়াটা আমাদের এখানে ১ বছরের ডিপ্লোমার সমান বা ২ বছরের ডিপ্লোমার সমান। তাহলে আপনি যেটা করেন সেটা হচ্ছে এখানে এসে যেকোনো একটা ইউনিভার্সিটিতে বা কলেজে নার্সিং এর ওই ২ টা বা ওই ৩ টা সাবজেক্ট বা লেখাপড়া শেষ করেন। শেষ করে তারপরে আপনি লাইসেন্সিং এক্সাম এর জন্য এগিয়ে যান।" এভাবে করে কিন্তু আপনার যে কেউ যারা নার্সিং প্রফেশনে আছে তারা কানাডায় এসে নার্সিং এর প্রফেশনে ঢুকতে পারবে। আমি একটু কাজ করি, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি যে ওয়েবসাইটটার নাম বলছিলাম, সেই ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। পিপলরা এখনো আসতেছে, অলরেডি আমাদের তো শুরু হয়ে গেছে, বাট ইটস ওকে।
আকবার। চলেন আমি আপনাদের ওয়েবসাইটটা শেয়ার করি যাতে করে আপনারা এই ওয়েবসাইটটা দেখে বুঝতে পারেন। কিভাবে আপনাদেরকে আগানো হবে সামনে এবার। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে কলেজ অফ নার্সেস অফ অন্টারিও এখান থেকে শুরু, রাইট? আমরা এখান থেকে শুরু করব। সো দেখতে পাচ্ছি নার্সেস গাইড আউটসাইড কানাডা যারা কিভাবে কি করতে হবে। বিগিনিং এর অ্যাপ্লিকেশন যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন লাইনটা শুরু হচ্ছে। সব ডিটেইলস প্রত্যেকটা ডিটেইলস এখানে বলা আছে। আমি যে বলছিলাম আপনাদেরকে যে নার্সিং শুরু করতে হলে অবশ্যই সবার ১ম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের ইসিএ করাতে হবে। সো ইসিএ করাতে হবে, ইসিএ সার্ভিস প্রোভাইডার এর কাছ থেকে। সো ইসিএ প্রোভাইড করছে কারা? ইসিএ প্রোভাইড করতেছে। আমি স্ক্রিনটা বড় করে শেয়ার করি যাতে সবাই দেখতে পায়। জাস্ট গিভ মি a মোমেন্ট। আমি এন্টার স্ক্রিনটা শেয়ার করি। চলো এবার হয়তোবা সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ। সো ইসিএ দেখতে পাচ্ছেন। এখন আপনারা ইসিএ দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস WES থেকে আপনি ইসিএ করতে পারবেন। ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট সার্ভিস অফ কানাডা আইসাস থেকেও আপনি ইসিএ করাতে পারবেন। এই ২ টা থেকে আপনাকে ইসিএ করাতে হবে যদি আপনি কানাডায় নার্সিং অকুপেশন আসতে চান। তো এই ২ টা থেকে তারা ইসিএ যখন করবেন আপনি তখন তারা আপনার আ যে রিপোর্টটা সেই রিপোর্টটা সরাসরি নার্সিং কলেজকে পাঠাবে। কেমন? আচ্ছা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল কেমন লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা কেমন লাগবে। আমরা যদি ল্যাঙ্গুয়েজ স্কিল এ ক্লিক করি যে আমাদের IELTS স্কোর কত লাগবে সবাই বোঝার জন্য। আমরা যদি IELTS এর স্কোরটা দেখি তো আমরা IELTS এর স্কোর দেখতে পাচ্ছি যে আমাদের নার্সিং এর এখানে যদি অকুপেশনটা যদি আমি আ নিতে চাই তাহলে আমার IELTS এর স্কোর কেমন লাগবে? আমাদের রাইটিং এ 6.5 লাগবে, স্পিকিং এ 7 লাগবে, লিসেনিং এ 7 লাগবে, রিডিং এ 6.5 লাগবে। ওভারঅল 7 লাগবে কিন্তু এটা কিন্তু খুব জরুরি। রাইট? খুব জরুরি এই জায়গাটা দেখেন IELTS এর স্কোর এই জায়গাটা খুব জরুরি। পিয়ারসন যে টেস্টটা আছে সেই পিয়ারসন টেস্টটা অ্যাকসেপ্টেড। পিয়ারসন এর একাডেমিক টেস্টটা। রাইটিং এ 68, স্পিকিং এ 75, লিসেনিং এ 73, রিডিং এ 66 আচ্ছা। এই ইন্ডিভিজুয়াল স্কোরটা লাগবে। IELTS এর ক্ষেত্রে একটা মজার ব্যাপার ঘটতেছে। IELTS এর ক্ষেত্রে আপনি IELTS এর জিটি অ্যাকসেপ্টেড, IELTS এর একাডেমিও অ্যাকসেপ্টেড এবং IELTS এর যে অন মডিউল আছে সেটাও আপনার জন্য অ্যাকসেপ্টেড। এটা একটা বড় একটা ব্যাপার কিন্তু। সো এটা আমরা সবাই যেন মাথায় রাখি। কেমন? কেউ যেন এটা ভুল না করে। আচ্ছা এবার সো আমি এটা দেখাচ্ছিলাম সবাইকে। Let me show to see that as well. People are still getting in. I'm like, it's okay. People should get in. আচ্ছা, সো এই জায়গাটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট। উই ক্যান নট মিস ইট, রাইট? আমাদের এই IELTS স্কোরটা কিন্তু খুব জরুরি। আচ্ছা। এখন সামনের দিকে আমাদের আর কি প্রয়োজন পড়বে? প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাইড এই জায়গাটার মধ্যে দেওয়া আছে, এই ওয়েবসাইটে দেওয়া আছে। বাট মাথায় রাখতে হবে এখানেও কিন্তু লগইন করা লাগবে। এখানে এখানে কয়েকটা খরচের জায়গা আছে। সেই খরচের জায়গাগুলো আমি একটু আলোচনা করে দিই। যাতে করে সবার একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে খরচ কেমন হবে, রাইট? খরচটা কেমন হবে সেটা একটু আলোচনা করতে চাচ্ছি সবাইকে। খরচের যে ব্যাপারটা এখানে রইছে সেটা হচ্ছে যে ১ম এ হচ্ছে আপনার একটা এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট এর খরচ আসবে। অর্থাৎ ইসিএ করাতে গিয়ে আপনার খরচ আপনি আপনার আ আ বাংলাদেশ থেকে আপনার ডকুমেন্টস একাডেমিক ক্রেডেনশিয়াল যে থাকবে যেগুলো অর্থাৎ ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এগুলো এখানে পাঠাবেন। এরা অ্যাসেসমেন্ট করবে। এখানে একটা খরচ নিবে তারা। আচ্ছা। তারপরে যখন আপনি IELTS এর পরীক্ষা দিবেন, IELTS এর পরীক্ষাতে একটা খরচ আছে আপনারা জানেনই। তারপরে যখন আপনি আ আ কলেজ অফ নার্সেস এর মধ্যে যখন আপনি এনরোল করবেন, অর্থাৎ এখানে যখন আপনি এন্ট্রি নিবেন, তখন আপনার একটা খরচ আসবে। মাথায় রাখতে হবে RN, LPN এই যে খরচগুলো আছে, এখানে খরচ অ্যারাউন্ড ৪০০ থেকে ৳৪৫০ কানাডিয়ান ডলারের মতন খরচ পড়বে। তাহলে ওভারঅল যদি একটা কথা বলতে হয় আমাদেরকে বা ওভারঅল যদি চিন্তা করতে হয় যে, "ভাইয়া আমি বাংলাদেশের নার্স
আমার বাংলাদেশে নার্সিং জবের এক্সপিরিয়েন্স আছে, আমার বাংলাদেশে নার্সিং লেখাপড়া রয়েছে, কিভাবে আমি নার্স হব কানাডায় গিয়ে, রাইট? বা আমি নার্সিং অকুপেশনটা বা প্রফেশনটা আমি কানাডায় গিয়ে পারসু করতে চাই, কিভাবে আমার জন্য পসিবল, আমি কিভাবে করতে পারি? প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে WES অথবা ICES থেকে আপনাকে অবশ্যই আপনার এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করা লাগবে, এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে আইএলটিএস এর স্কোর অর্জন করা লাগবে, যে স্কোরটা আমি আপনাকে একটু আগে দেখালাম, রাইট? সেই স্কোরটা আপনাকে অবশ্যই অবশ্যই অর্জন করা লাগবে। সেই স্কোরটা কি? সেই স্কোরটা হচ্ছে আপনাদের জন্য রাইটিং এবং রিডিং এ হচ্ছে 6.5, স্পিকিং এবং লিসনিং এ হচ্ছে 7 করে। এই স্কোরটা কিন্তু আপনাকে অর্জন করা লাগবে, ওভারঅল 7। আচ্ছা, অর্জন করার পরে তারপরে আপনি এই ডকুমেন্টেশন গুলো নিয়ে নার্সিং কলেজের ওয়েবসাইটে গিয়ে আপনার একটা প্রোফাইল খুলতে হবে। সেই প্রোফাইলে আপনার সকল ইনফরমেশন দেওয়ার পরে আপনি তারপরে সেখানে একটা পেমেন্ট আসবে, সেই পেমেন্টটা সাবমিট করতে হবে। সাবমিট করলে তখন তারা আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন অ্যাসেস করে আপনাকে বলবে যে এখন আপনার করণীয় কি। সো কি করণীয় বলে সাধারণত? সাধারণত তারা আপনাকে বলবে যে ওকে ফাইন, তাহলে আপনি এখন এখানে এসে যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো একটা কলেজে অমুক লেখাপড়াটা করেন, অতটুকু লেখাপড়াটা করেন, করার পরে তারপরে আপনি ইন্টার্নশিপ প্রোগ্রামটা করেন, ইন্টার্নশিপ করার পরে তারপরে আপনি এখান থেকে লাইসেন্সিং এক্সামটা দেন, অর্থাৎ এখানে নার্স হওয়ার জন্য যে লাইসেন্সিং এক্সাম রয়েছে সেই এক্সামটা দেন। তো সেই এক্সামটা দেওয়ার পরে তারপরে আপনি সরাসরি এই প্রফেশনে ঢুকে যেতে পারবেন। এটা হচ্ছে বড় একটা ব্যাপার, রাইট? যখন আপনি লেখাপড়ার মধ্যে থাকবেন তখন মাথায় রাখতে হবে প্রথম 2 সেমিস্টার পরে সাধারণত ইন্টার্নশিপ প্রোগ্রাম গুলো চলে আসে, রাইট? পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম গুলো চলে আসে, এটা একটা বড় ব্যাপার ঘটে সাধারণত। সো নার্সিং প্রোগ্রাম করার জন্য কি করণীয়? সবার প্রথমে কিন্তু আপনার WES অথবা ICES থেকে আপনার এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট এবং আপনার আইএলটিএস এর স্কোর, এটা অবশ্যই অবশ্যই প্রয়োজন। প্রথম স্টেপ হচ্ছে এই দুইটা জিনিস। তারপরে স্টেপ কি? যখন এই দুটো জিনিস হয়ে যাবে তারপরে স্টেপ কি? আপনার নার্সিং ওয়েবসাইটে গিয়ে আপনাকে অবশ্যই প্রোফাইলটা খুলতে হবে। প্রোফাইলটা খোলার পরে তারপরে সেখানে সকল ইনফরমেশন দিয়ে সেখানে যে পেমেন্ট আসবে সেই পেমেন্টটা কমপ্লিট করতে হবে এবং ওয়েট করতে হবে তাদের ইমেইলের ব্যাপারে, যে তারা আপনার সম্পূর্ণ প্রোফাইলটা কিভাবে অ্যাসেসমেন্ট করতেছে এবং অ্যাসেসমেন্ট করে আপনাকে পরবর্তী স্টেপ কি বলতেছে। কানাডায়ও যারা নার্সিং পড়বে, ধরেন কানাডায় একদম শুরু থেকে যারা নার্সিং পড়বে তাদেরকেও সেম প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, কিন্তু তাদেরকেও সেম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যদি তারা লাইসেন্সিং চায়, যদি তারা লাইসেন্স চায়, এটা কিন্তু বাধ্যতামূলক, রাইট? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি কোয়েশ্চেন নিব, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে জিজ্ঞাসা করেন, মাইক্রোফোন অন করেন, কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন। নার্সিং এর ব্যাপারে কোনো কোয়েশ্চেন আছে কিনা? সুজানা চৌধুরী নার্সিং এর ব্যাপারে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। ভাইয়া মানে আমরা তো আইএলটিএস করতেছি, এটা কি একাডেমিক আইএলটিএস নাকি জিটি? আমি বলতেছিলাম সেটা এখানে মজার যে ব্যাপারটা ঘটতেছে সেটা হইতেছে যে আইএলটিএস এর একাডেমিক, আইএলটিএস এর জিটি দুইটাই কভার করতেছে তারা। দুইটা না, বরঞ্চ ইনক্লুডিং ওয়ান স্কেল রিটেক যেটা আছে সেটাও কভার করতেছে। আইএলটিএস এর একাডেমিকও হচ্ছে, আইএলটিএস এর জিটিও হচ্ছে, এবং ওয়ান ওয়ান স্কিল রিটেক যেটা হয় সেইটাও অ্যাকসেপ্টেড এখানে, যেটা আবার ইমিগ্রেশনের জন্য কিন্তু অ্যাকসেপ্টেড না। কেমন? সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে এখানে। চলো, তার মানে আইএলটিএস এর যে কোনো আইএলটিএস এর পরীক্ষা দিয়েই আগায় যেতে পারবো, কিন্তু স্কোরটা কত? স্কোরটা ওই যে বলছিলাম তোমাদেরকে আমি, রাইটিং এবং রিডিং এ 6.5, স্পিকিং লিসনিং এ 7 করে পেতে হবে, টোটাল ওভারঅল 7 লাগবে। এই হচ্ছে স্কোরটা। ওকে, তাহমিনা আপা, ইউ ওয়ান্ট টু সে সামথিং? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। ব্যাকগ্রাউন্ড থেকে কি যাওয়া যাবে? আরেকবার বলেন না ভাই। কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে। এটা খুব জরুরি আপা, আপনি যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হন এখন আপনাকে মাথায় রাখতে হবে তখন যে কলেজ বা ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করতে হবে, তারা আপনাকে নার্সিং পড়ার অফার লেটার দেয় কি দেয় না সেটা যোগাযোগ করে দেখা যেতে পারে। আপনি তো আমাদের স্টুডেন্ট, আপনি আগে সবার আগে আইএলটিএস কোর্সটা কমপ্লিট করেন, তারপরে ইনশাআল্লাহ আমরা অফার লেটারের জন্য ইউনিভার্সিটি কলেজগুলোকে অ্যাপ্রোচ করবো যে আপনাকে নার্সিং পড়ার অফার লেটার দেয় কিনা, তখন দেখা যাবে ইনশাআল্লাহ। ওকে, জি নো স্যার। নো প্রবলেম, ইনশাআল্লাহ উই উইল অ্যাপ্রোচ ইউনিভার্সিটি কলেজ যাতে করে আপনি এই জিনিসগুলো পেয়ে যান ইনশাআল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হাসু বলো, হাসু ভাই মাইক্রোফোন করে কোয়েশ্চেন জিজ্ঞাসা করো।
ডিপ্লোমা যারা কমপ্লিট করছে তারা কি অ্যাকসেপ্টেবল? এই যে তুমি কোয়েশ্চেনটা করলে, এই কোয়েশ্চেনটার উত্তর আবারও বলছি, বাংলাদেশে যারা নার্সিং পড়ালেখা করেছে, যখন আমি কথাগুলো বলছিলাম তখন কি আমি একবারও বলছিলাম যে ইউনিভার্সিটি বাংলাদেশে পড়ালেখা করছে বা কলেজে বাংলাদেশে লেখাপড়া করছে? না বোন, বাংলাদেশে যারা নার্সিং পড়ালেখা করেছে তাদের প্রথম স্টেপ কি বলো? WES করাইতে হবে অথবা ISS করাইতে হবে। তার মানে বাংলাদেশে ডিপ্লোমা পাস করছে বা বাংলাদেশে তোমার যে কোনো একটা ইনস্টিটিউট থেকে তোমার নার্সিং পড়ালেখা শেষ করছে বা বাংলাদেশে তোমার নার্সিং কলেজ থেকে লেখাপড়া শেষ করছে, যে যেটাই করছে কি করে নাই, সবার জন্যই কাজ কি, সবার জন্যই কি করতে হবে? WES থেকে এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টটা করায় নিতে হবে অথবা ISS থেকে এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্টটা করায় নিতে হবে। ঠিক আছে, এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হইলো, যখন আমরা এই ইসিএ করাবো তখন যেন আমরা WES এর যখন আমরা প্রোফাইলটা ক্রিয়েট করব তখন যেন অবশ্যই 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 নার্সিং কলেজের জন্য আমরা ক্রিয়েট করি। এর ফলশ্রুতিতে কি হবে? WES অথবা ISS সরাসরি আমাদের যে অ্যাসেসমেন্ট রেজাল্টটা এটা কি করবে? এটা এই নার্সিং কলেজকে পাঠিয়ে দিবে। ইভেন আপনারা জানেন যে আপনারা যখন আইএলটিএস পরীক্ষা দেন, আপনারা যখন আইএলটিএস পরীক্ষা দেন, সেই আইএলটিএস পরীক্ষায় আপনাকে 5টা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের অপশন দেয়। বলে যখন রেজিস্ট্রেশন করেন তখনই বলে যে আপনার আইএলটিএস স্কোরটা এই 5টা ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিকে আপনি পাঠাতে পারবেন। তখন আপনি যেটা করবেন, তখন আপনি ওই আমাদের নার্সিং কলেজকে সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার যে আইএলটিএস এর স্কোরটা এইটা সরাসরি কি করবে? এটা সরাসরি এই নার্সিং কলেজকে পাঠিয়ে দেবে অথেন্টিকেশনের জন্য। তাহলে আপনি আরো আগায় গেলেন ইনশাআল্লাহ। চলো হাসুর প্রশ্নটা হাসু, বাংলাদেশে ডিপ্লোমা করেছে কোন জায়গা থেকে? কোনদিনই নার্সিং কলেজ থেকে। অবশ্যই অ্যাকসেপ্টেড। অবশ্যই অবশ্যই তুমি যেটা করবা বোন সেটা হচ্ছে WES অথবা ISS। WES করো কারণ ওটা তো তাড়াতাড়ি হবে, 20 দিনের মধ্যে হয়ে যাবে। সো WES এর তোমার যে ট্রান্সক্রিপ্ট এবং যে লেখাপড়া সার্টিফিকেট এটা পাঠাবা। সেটা পাঠাবা কিভাবে? এখানে একটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া WES থেকে ECA করাবা কিভাবে? ওকে, সো WES থেকে ECA করানোর জন্য আমাদের স্টেপ কি? আমাদের স্টেপ হচ্ছে সবার প্রথমে সেখানে কি প্রোফাইল ক্রিয়েট করা। কোন ধরনের প্রোফাইল ক্রিয়েট করা? WES এ প্রোফাইল ক্রিয়েট করা, ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসে যেটা আছে সেখানে আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করা। সো WES, আমরা যদি ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস একটু দেখানোর চেষ্টা করি, জাস্ট গিভ মি আ মোমেন্ট। এই যে আমি তোমাদের স্ক্রিনটা শেয়ার করবো এখন, যে WES আসলে বলতে কি বুঝাচ্ছে। এই যে দেখো, দেখো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে WES এর ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছ, রাইট? এই যে দেখো, সো এডুকেশনের জন্য সিলেক্ট দ্য প্রাইমারি পারপাস অফ ইয়ার ইভালুয়েশন, এডুকেশন, প্রফেশনাল লাইসেন্স অর সার্টিফিকেশন, এমপ্লয়মেন্ট, ইমিগ্রেশন, নিড হেল্প চুজিং। সো ধরো আমরা এটা যদি কেউ চুজ করে, এই দেখো সামনের দিকে আসতেছে ওয়ান আওয়ার রেকমেন্ডেশন কোর্স বাই কোর্স ইভালুয়েশন, এই যে ওর রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে, সবকিছু বলে দিচ্ছে। রেকমেন্ডেশন প্যাকেজ বলে $278 প্যাকেজ, বেসিক $237 প্যাকেজ। ঠিক আছে, বেসিক আছে 130, আই ক্যাপ আছে 171। এই যে এই ওয়েবসাইটটা থেকে সামনে আগাবো আমরা, এই ওয়েবসাইট থেকে আমরা সামনে আগাবো। এখন এখানে যদি আমরা ধরো আমাদের যদি হেল্প চুজ দরকার হয়, হেল্প প্রয়োজন, সেখান থেকে আমরা নিতে পারবো। এই জায়গা থেকে আমরা করবো। এখন সামনে কি, সামনে আমাদের এখানে প্রোফাইল ক্রিয়েট করতে হবে এন্ড এভরিথিং, সবকিছু করতে হবে। খরচটা আমরা দেখতে পাইতেছি কিভাবে হচ্ছে না হচ্ছে। ওকে, আচ্ছা চলো, অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এই জায়গাটা সঠিক জিনিসটা চুজ করা জরুরি। আমরা এডুকেশন চুজ করতে পারি। দেখো এডুকেশন চুজ করলে হোয়াট লেভেল অফ এডুকেশন আর ইউ পারসুইং, ফার্স্ট ইয়ার অ্যাডমিশন, ট্রান্সফার অ্যাডমিশন, গ্রাজুয়েট অ্যাডমিশন, কি লেভেলের অ্যাডমিশন আমরা করতে চাইতেছি, সেখান থেকে সামনে তার মানে এই জায়গাটা থেকে আমরা আগাইতে পারবো। এখানে তাদের সাইন ইন করার জায়গা আছে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে আমাদেরকে প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। এখান থেকে প্রফেশনাল লাইসেন্স আর সার্টিফিকেশন এইটা চুজ করতে হবে আসলে বিষয়, নট এমপ্লয়মেন্ট, নট এডুকেশন, নট ইমিগ্রেশন। আমাকে প্রফেশনাল লাইসেন্স আর সার্টিফিকেশন চুজ করতে হবে যাতে করে এইটা আমার নার্সিং কলেজের কাজে লাগে। এখন আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হইতেছে
যে আমি যদি ইমিগ্রেশন ভবিষ্যতে যদি ইমিগ্রেশন করে তখন ইমিগ্রেশন চুজ করব, বাট আপাতত আমাদের এইটা সামনে আগাবো আমরা। আমরা দেখতে পাচ্ছি এই যে ইনফরমেশন সব এখানে দেওয়া আছে, রাইট? সো আমাদের মাথায় $70 যেটা সেটা আমাদেরকে যাওয়া ভালো, $278 যেটা ভালো। এখানে একটা মজার ব্যাপার ঘটবে, সেটা হচ্ছে যখন আমরা এখানে অ্যাপ্লাইটা করব তখন আমরা এই জায়গাটার মধ্যে কিন্তু অবশ্যই নন রেসিডেন্ট সিলেক্ট করব। নন রেসিডেন্ট কি সিলেক্ট করবো বলো তো? নন রেসিডেন্ট সিলেক্ট করবো। তো নন রেসিডেন্ট সিলেক্ট করলে এখানে $100 মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাসু বলো বোন আমার। আর কোনো আচ্ছা কোয়েশ্চেন আছে ভাইয়া, কি? ওইখানে যদি মানে ওইখানে হুম, যদি বলেন ওইখানে পড়াশোনা চলাকালীন কি কোনো মানে অ্যালাউন্স দিবে বা কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে? স্কলারশিপ না, আসলে ব্যাপারটা স্কলারশিপের না। এখানে পড়াশোনা চলাকালীন সময়ে আপনি পার্ট টাইম ওয়ার্কার অ্যাপ্রুভাল পাবেন 24 ঘন্টা। সো নার্সিং যারা লেখাপড়া করতে আসে তারা ফার্স্ট সেমিস্টারের পরে সবাই এনরোল থাকে, সবাই কাজ করে। আসলে বেসিক্যালি কোথায় কাজ করে? বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে কাজ করে। নার্সিং প্রফেশনটা এখানে অনেক বেশি ইন ডিমান্ডে রয়েছে। সো নার্সিং প্রফেশনটা একটা ডিফারেন্ট ব্যাপার, রাইট? তার মানে কি? তার মানে প্রথম যখন আমি লেখাপড়া করতে আসতেছি তখন কিন্তু আমাকে কি করতে হচ্ছে, প্রথম সেমিস্টারটা হয়তো আমাকে একটু লেখাপড়া করতে হচ্ছে। সেকেন্ড সেমিস্টার থেকে যে আমাকে যে 24 ঘন্টার যে পারমিটটা রয়েছে, ওয়ার্ক পারমিট, সেখানে কিন্তু আমি বেশ ভালোভাবে কাজ পাচ্ছি। কোথায় কাজ পাচ্ছি? বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন তোমার কেয়ার হোমে, রাইট? কাজ কিন্তু পাওয়া যাচ্ছে। কাজ আছে, নার্সদের জন্য কাজ আছে। বাট মাথায় রাখতে হবে যে এখন এখন এখানে আপনাকে যে কাজ দিবে, আপনি এখানে নার্সিং প্রফেশনে আসবেন, রাইট? নার্সিং প্রফেশনে কাজ করবেন। এখানে কি ভাঙা ইংরেজি দিয়ে হবে? না। আপনাকে আসলে ইংরেজিটা ভালো পারতে হবে। কারণ আপনার যদি একটা হোম কেয়ার আ আ একটা হোম কেয়ারের মধ্যে আপনাকে সেট করায় বা হোম কেয়ারে যদি আপনাকে কাজে পাঠায়, সেখানে তো আপনাকে যে ওখানকার যারা কেয়ারে আছে তাদের সবাইকে মেইনটেইন করতে হবে, রাইট? তাদের মেডিসিন থেকে এভরিথিং আপনাকে মেইনটেইন করতে হবে। এখন এই মেডিসিন থেকে এভরিথিং যদি আপনি মেইনটেইন করতে না পারেন তাহলে তো এটা বড় ইস্যু হয়ে যাবে। কাজ আছে। কাজ নিয়ে মাথা ব্যাথা নেই। নেক্সট কথা হচ্ছে আমি একটা জেনারেল কথা বলি বোন। একটা জেনারেল কথা। সে জেনারেল কথাটা হইতেছে কানাডা, আমেরিকা, তারপরে আমাদের অস্ট্রেলিয়া, এগুলো এক্সপেন্সিভ কান্ট্রি। এগুলো থাকা, খাওয়া, লেখাপড়া এগুলো সব এক্সপেন্সিভ কান্ট্রি কিন্তু। এগুলো কিন্তু সহজ কান্ট্রি না। এখানে যদি সহজভাবে বলি, বাংলাদেশে একটা কাঁঠালের দাম কত হইতে পারে? ৳১০০, ৳১৫০, ৳২০০। সেম কাঁঠালটা যদি আপনি কানাডা টরন্টোতে খেতে চান, সেই কাঁঠালটার দাম পড়ে যাবে আপনার প্রায় $৫০ থেকে $৬০, মানে ৳৫ থেকে ৳৬,০০০। রাইট? এই যে এই যে খরচের যে ব্যাপারটা, এই খরচটা কিন্তু এরকম আছে। তার মানে খরচ আছে। এই কান্ট্রিতে খরচ আছে। হাউএভার ইনকাম করে কি সম্ভব? অনেকটাই সম্ভব। নার্সিং প্রফেশনে যারা আসবে অনেকটাই সম্ভব এটা। আরেকটা ব্যাপার হইতেছে ভাইয়া, লাইসেন্সিং এক্সাম দেওয়ার আগে, লাইসেন্সিং এন ক্লাস বলেন, আরএক্স বলেন, এই লাইসেন্সিং এক্সাম দেওয়ার আগে আমরা কি নার্সিং প্রফেশনে ঢুকতে পারবো? হ্যাঁ, পারবেন। স্পেসিফিক যে গ্রাউন্ড গুলো আছে সেখানে আপনি পারবেন। বাট আপনার নামের শেষে যেই আ আ মানে পদবি ব্যবহার করার কথা, আরপিএন, এলপিএন এগুলো ব্যবহার করতে পারবেন না। কারণ তখন তো আপনি লাইসেন্স নেন নাই। রাইট? এটা মাথায় রাখতে হবে। লাইসেন্সিং ইজ এ কমন থিং। এটা 100% আপনাকে নিতে হবে এবং ওই প্রসেসেই আপনি থাকবেন। কারণ ওই প্রসেসটা আপনাকে থাকাটা জরুরি। লাইসেন্সিং ইজ এ মাস্ট ইন ক্যানাডা। এখন আরেকটা কোয়েশ্চেন হইছে যে এই যে আমরা লাইসেন্সিং যে নিবো, আমাদের লাইসেন্সিং নিলে আমাদের ফায়দা কি? আমাদের আ মানে ফায়দাটা কি হবে? লাইসেন্সিং নেওয়া মানেই হইতেছে আমি কানাডার নার্স হওয়া। আর কানাডার নার্স হওয়ার কারো কি ধারণা আছে যে কানাডার নার্সের বেতন কত? এনিওয়ান? কারো কোনো ধারণা? এনিওয়ান? হাসু বলেন, আপনার ধারণা আছে?
ওকে, সো ক্যানাডার নার্সে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ক্যানাডার নার্সদের স্যালারি কেমন হয়। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার যে সকল নার্স রেজিস্টার ক্যানাডায় তাদের স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, এটা হচ্ছে লো স্যালারি, এটা হচ্ছে মিডিয়ান স্যালারি, রাইট? সো অ্যারাউন্ড $42 পার আওয়ার, $42 পার আওয়ার। সো এখন $42 পার আওয়ার যদি একটা স্যালারি হয়, তাহলে $42 পার আওয়ার একটা মানুষ সপ্তাহে কাজ করতে পারে কত? সপ্তাহে ধরেন 40 ঘন্টা কাজ করে, জাস্ট ফর এন এক্সাম্পল, যে 40 ঘন্টা সপ্তাহে কাজ করেন। সো 40 ঘন্টা যদি সপ্তাহে কাজ করেন, 40 গুণন 42 যদি আমি করি, দ্যাট ইজ 1680। 1680 যদি 4 দিয়ে গুণ করি, এক মাসের স্যালারি আসবে 6720। 6720 কে যদি আমি 90 দিয়ে গুণ দেই, তাহলে বাংলাদেশি টাকায় আসবে 6,04,800 টাকা। তো একজন নার্সের বাংলাদেশি টাকায় স্যালারি হচ্ছে 6,04,800 টাকা। 6 লক্ষ টাকার উপরে স্যালারি পার মাসে, প্রতি মাসে। কেমন? এই সো এই জায়গাটা আমাদের হবে যে এই যে 6 লক্ষ টাকার উপরে যে স্যালারি পাইতেছি, ইটস আ ভেরি গুড স্যালারি ইন কানাডা ফর শিওর। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? আরেকটা জায়গায় আমি আপনাদের দেখাচ্ছি যে ভাই আমরা কোন প্রভিন্স চুজ করব, যে আমরা কোন প্রভিন্স চুজ করব ইন দ্য নেক্সট 3 ইয়ার্স এর জন্য। একটু দেখেন স্ক্রিনে, যে কোনো প্রভিন্স আপনি চুজ করেন না কেন, আপনি যে কোনো প্রভিন্স চুজ করেন না কেন, আপনি আলবার্টা চুজ করেন আর আপনি অন্টারিও চুজ করেন, যে কোনোটা চুজ করেন, দেখেন প্রত্যেকটায় নার্সিং অকুপেশন বেশ ভালো অবস্থানে আছে, ভেরি গুড অবস্থানে আছে। জব প্রসপেক্টিভ আমি যদি দেখতে বলি, দেখেন আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, ম্যানিটোবা, সব প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু আপনার বেশ ভালো অবস্থানে আছে, বেশ ভালো অবস্থানে আছে। এটা হলো জব প্রসপেক্ট, রাইট? রিকোয়ারমেন্টস, এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্টস আমি আগেও বলেছি, একটু যদি স্ক্রিন দেখেন এই জায়গাটার মধ্যে রেজিস্টার্ড নার্সদের জন্য কি completion of university, college or other approved registered nursing program is required. Additional academic training and experience is required to specialize in a specific area of nursing. A master's doctoral degree in nursing is usually required for clinical nurse specialist, clinical nurse, nursing consultant, nursing researchers. Registration with the regulatory body is required in all provincial. এই যে regulatory body, এটাই আমি আপনাকে দেখাচ্ছিলাম নার্সিং কলেজ। এই নার্সিং কলেজটা কিন্তু আপনাকে রেগুলেটরি বডি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? সবাই এই জায়গাটা বুঝতে পারছেন যে কি পরিমাণ এখানে অপরচুনিটি ওয়েট করতেছে? ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ নার্স, সো ভেরি গুড অপশন টু চুজ ফর। বাট ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে কয়েকটা ইস্যু। আমি আমি জেনারেলি বলি, নেগেটিভ বা পজিটিভ বলছি না, নেগেটিভ বা পজিটিভ বলছেন, আমি জেনারেলি একটা কথা বলতেছি। জেনারেলি কথাটা কি, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সার্কামস্ট্যান্সে নার্স কারা হয়? কে বলতে পারবে আমার এখানে? বাংলাদেশের প্রেক্ষাপটে নার্স কে হয়? নার্স কারা হয়? কে বলতে পারবেন? বলেন তো। বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নার্স কারা হচ্ছে, কারা হয়েছেন আগে? সুজনা চৌধুরী বোন বলেন। ভাইয়া বলবো, মানে এটা আমার ওপিনিয়ন আর কি। আমি আমার কলেজ লাইফে দেখছি যে আমাদের সায়েন্সে যাদের রেজাল্ট একটু কম ভালো আসছে, ভার্সিটি গুলোতে চান্স পায় নাই, তখন ওদেরকে দেখছি যে হচ্ছে নার্সিং অপশনটা চুজ করছে, এরকম দেখেছি আর কি। আসলেই তো সেটা না, আসলেই তো সেটা, আসলেই তো সেটা। দ্য রিজন কিন্তু, দ্য রিজনটা কি? রিজনটা হচ্ছে বাংলাদেশের নার্সিং প্রফেশনটা ওইভাবে মূল্যায়নই নাই। কি বলছে? বাংলাদেশে নার্সিং প্রফেশনটার ওইভাবে মূল্যায়নই নেই। আচ্ছা রিজনটা কি ভাই? মূল্যায়ন নাকি? কারণ এটা স্যালারি নাই। কি বলছে? বাংলাদেশে নার্সিং প্রফেশনটা মূল্যায়ন নাই কারণ কি? ওটার স্যালারি নাই, ওইটার কোনো ফিউচার ক্যারিয়ার নাই, রাইট? আজকে আমাদের সাথে জিন্নাতুন নাহার আপা আছে না? জিন্নাতুন নাহার আপা, ব্যাংকে তোমাদের স্যালারি রেঞ্জটা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তোমাদের স্যালারি রেঞ্জটা কেমন ব্যাংকে? ভাইয়া আমাদের স্টার্টিং 35 দিয়ে। $35,000, সরি জি, $35,000 না, টাকা। জি। সো
এখন দেখো ব্যাংকের মতো আমি ব্যাংকের চাকরিটাকে নেগেটিভ পজিটিভ বলতেছি না, ইটস এ সেট চাকরি, রাইট? টেবিল চেয়ারে বসে চাকরি। আচ্ছা, এই চাকরিটার স্যালারি শুরুই হয় 35,000 টাকা বাংলাদেশি টাকায়। অন দ্য কন্ট্রারি, নার্সিং প্রফেশনে বাংলাদেশের স্যালারি শুরু হয় কত টাকা দিয়ে? কে বলতে পারবে এখানে? এখানে নার্স কে আছো? এই হাসু বলো। ভাইয়া আমাদের কুমুদিনীতে তো হচ্ছে ডিপ্লোমাদের 10 দিত, চিন্তা 10,000 করা যায়, 4 কেজি। কল্পনা করা, এটা কি কল্পনার? এই এই যে মানে মানে অন্য কোনো ভাবে নিও না, বুঝছো? আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমার যুগে ইউনিভার্সিটি যখন আমি পড়ছি, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার যখন পড়ছি, তখন আমি একটা টিউশনি করতে যেতাম। ওই আমলে একটা টিউশনি করতে যেতাম সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন, মাসে 10,000 টাকা, তখনকার আমলে। তা আমি কি করতাম গিয়ে? আমি গিয়ে চা খাইতাম, বিস্কুট খাইতাম, ঠিক আছে? তারপরে আমি সঙ্গে বলতাম, এই পড়ো, কি করো না করো, এই হ্যাঁ এগুলো একটুখানি ইংরেজি দেখা দিতাম, একটুখানি তোমার অঙ্ক দেখা দিতাম, অন্যান্য সাবজেক্ট গুলো দেখা দিতাম, বিকজ আমি জানতাম যে ওটা আমি কিভাবে A+ পাবো। আই রিয়েলি নিউ দ্যাট, রাইট? এবং আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট A+ পাইতো, বাট আমি চার্জ তো করতাম এরকম। এটা চিন্তা করো তো, একটা নার্সের অবদান আর আমার ওই জায়গাটার অবদান কি সেম? একটা জায়গায় কি সেম আসা সম্ভব? জীবনও সম্ভব? নার্সের স্যালারি কত? তখনকার আমলে তো আরো কম ছিল, এখনকার আমলে তো 10,000 হইলে তখনকার আমলে আরো কম ছিল। স্যালারি চিন্তা করো। নাহার আপু বললো ওদের ওখানে 35,000 টাকা দিয়ে শুরু হয় ওর স্যালারি রেঞ্জ একটা নার্সের। তাহলে বলো যে কেন একটা ছেলে বা একটা মেয়ে ব্যাংকার হবে না? 10,000 টাকা বেশি না 35,000 টাকা বেশি? বলো, রাইট? অবভিয়াসলি 35,000 টাকা বেশি, রাইট? এসি রুমের মধ্যে চাকরি করবা, আরামে চাকরি করবা, টাই স্যুট পরে চাকরি করবা, আরামের চাকরি। কি? আর নার্সের চাকরি মানে কি? দৌড়ানোর উপরে চাকরি, দৌড়ের উপরে চাকরি, দৌড়ের উপরে না। হ্যাঁ, যে কোনো সময় রোগীর আত্মীয় স্বজন হামলা দিয়ে দিতে পারে, জীবনের ভয় আছে একটা। নার্সিং চাকরি, বাংলাদেশের নার্সিং অকুপেশনটা বাংলাদেশে আমি মনে করি অন্যতম একটা ডিপ্রাইভড অকুপেশন, অথচ এই অকুপেশনটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অকুপেশন, রাইট? তুমি চিন্তা করো যে এখানে স্যালারি রেঞ্জ, মানে স্যালারি রেঞ্জটাই 6 লক্ষ টাকা, মাসে 6 লক্ষ টাকা স্যালারি রেঞ্জে, আর বাংলাদেশে 10,000 টাকা স্যালারি রেঞ্জ। কল্পনা করা যায় এগুলা? চিন্তাও করা যায়? সো দ্যাট ইজ ওয়াই ভাই এই জায়গাটা জরুরি। যে কথাটা বলছিলাম আমি শুরুতে, যে বাংলাদেশের নার্স, আমাদের কোন সকল ভাই বোনরা বাংলাদেশে নার্স হচ্ছে, যারা একটুখানি স্কোর কম পাচ্ছে, একটু কম সিজিপিএ নিয়ে পরীক্ষার হল থেকে বের হচ্ছে, তারা কিন্তু নার্সিং এর দিকে যাচ্ছে। ইজ ইট এ গুড থিং? নো, অ্যাবসলিউটলি না, ইটস নট এ গুড থিং। আমি তো এই যে সুজানাকে, হামিনা আপুকে, তোমরা যারা হালিমা তো পারবে কিনা আমি জানি না, তোমরা যারা নার্সিং প্রফেশনে নাই, আমি তো বলবো যে কানাডায় দেখো তোমরা নার্স হইতে পারো কিনা। রিয়েলি দেখো কানাডা। ভাইয়া আমাদের ব্যাকগ্রাউন্ডে কি সম্ভব? এটাই আমার কোশ্চেন একটা ছিল। স্যার আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। একটা জিনিস সেটা হচ্ছে যে আদৌ সম্ভব কি সম্ভব না, সম্ভবের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে তোমার এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করাতে হবে, এবং নার্সিং কলেজগুলোতে তোমাদের তো আর নার্সিং জব নাই বা নার্সিং লেখাপড়া নেই, তোমাদেরকে যেটা আইএলটিএস স্কোরটা মাথায় রেখো, জানি কোনো ব্যান্ডে 6.5, মানে ওই যে বললাম রিডিং এন্ড রাইটিং এ 6.5, বাদ বাকি দুইটা 7 জানি পাই, স্পিকিং লিসনিং যেন 7 পাই, রিডিং আর রাইটিং এর জন্য 6.5 পাই। তাহলে সুবিধা কি হবে? তোমার ওই এক আইএলটিএস পরীক্ষা দিয়ে তুমি লাইসেন্সিং এক্সামও দিয়ে দিতে পারবে নার্সের, ওই এক আইএলটিএস পরীক্ষা দিয়ে তুমি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি অফার লেটার নিয়ে আসতে পারবো। আর আমি এটা দেখি তোমাদের জন্য, ইনশাল্লাহ আমি এটা পার্সোনালি চেষ্টা করব যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে তোমরা তোমাদেরকে নার্সিং এ পড়াইতে পারি কিনা, তোমাদেরকে তোমার মাথায় থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দ্যাট আই উইল ডু ফর শিওর। ওকে ভাইয়া আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এটা কি ভাইয়া ওই যে কিছুদিন ধরে দেখতেছি শর্ট কোর্স 6 মাসের এরকম কিছু, নাকি এই কোর্সের ডিউরেশনটা কিরকম? বাংলাদেশ হইছে একটা বড় একটা ভাওতাবাজদের এলাকা, ভাওতাবাজদের জায়গা, বুঝছিস? কিছু হইলেই কোর্স করাই ফেলে বাংলাদেশে। বাংলাদেশে এখন 6 মাসের কোর্স চলতেছে, অনেক পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারের কোর্স, এই সেই কোর্স করে, সবগুলো কোর্সই করো, মানে আসলে কোনো ফায়দা হবে না দিন দুটো, বাট কোর্স গুলো কইলো, করা থাকলে খারাপ নয়, কিছু না কিছু নলেজ তো জানা, আর কোনো ফায়দা হবে না আলটিমেটলি এখানে।
এটা কোর্সগুলো করো, কোনো সমস্যা নেই, ফায়দা থাকবে না আলটিমেটলি। আরেকটা বড় ব্যাপার এটা হচ্ছে ফাঁক ফোকর বোঝাটা অনেক জরুরি একটা বিষয়। যেমন ধরো বাংলাদেশে এই যে ধরো আমাদের হাসুর বয়স কত এখন? 25। পারবে। আচ্ছা, তাহলে ও ধরো একটা কাজ করলো যে ও তো, তোমার জব এক্সপিরিয়েন্স কয় মাসে, কত দিনের? 1.5 বছর। 1.5 বছরের। তাহলে এখন কথা হবে ভাইয়া, ওর ওর পক্ষে কি পসিবল কানাডায় এসে ক্যারিয়ার করা? হ্যাঁ, অবশ্যই পসিবল, অবশ্যই পসিবল। কেন পসিবল না? অবশ্যই পসিবল। কারণ নার্স শুধু নার্স না, নার্স এইডস পর্যন্ত, নার্সের যে এইড গুলা থাকে, অর্থাৎ আমাদের আমাদের যে খালা বলি, আমরা খালা বলি না আমাদের হসপিটাল গুলোতে, সরি, আমরা তো খালা বলি, রাইট? সেই খালারাও পর্যন্ত এলিজিবল। কি বলছি? সেই খালারাও পর্যন্ত এলিজিবল। আচ্ছা, কি আপনি এলিজিবল? তাদের 6 মাসের জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে মিনিমাম। 6 মাসের জব এক্সপিরিয়েন্স থাকলেই ইউ গাইজ আর গুড টু গো। আইএলটিএস এর মাথায় সিএলবি 9 রাখতে হবে, এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট থাকতে হবে। তাহলে তুমি কি হয়ে গেলা? তাহলে তুমি এখানে ওই যে কানাডার যে আমাদের যে ক্যাটাগরি বেসড ড্র আছে, সেই ক্যাটাগরি বেসড ড্র এর মধ্যে চলে আসতে পারলা। এখন ইস্যুটা কি? ইস্যুটা হইতেছে যে এই মুহূর্তে আমি হাসুরে বলবো যে বোন আইএলটিএস সিএলবি 9 পাও, ওই মুহূর্তে বলবো যে ভাইয়া আইএলটিএস সিএলবি 9 পাওয়া, লিসেনিং 8, বাদ বাকি 3 7 পাওয়া, এটা কি পসিবল আদৌ? দেখো, দুনিয়ার অন্যসব মানুষরা তো পসিবল বানাইতেছে, কিন্তু ও বলবে পসিবল, অথবা ও ভালো বলবে, বাট 99.99% মানুষ বাংলাদেশের এটা করতেই চায় না, পড়ালেখাই করতে চায় না। কিভাবে সম্ভব? এডুকেশন ক্যাটাগরিতে টিচার হিসেবে আসা খুবই পসিবল, খুবই পসিবল, আসলেই পসিবল। সিএলবি 9 পাইতে বলি যখনই যে আইএলটিএস একটু ভালো পড়ালেখা করো, আইএলটিএস একটু ভালো স্কোর করো, শেষ। বলো কিভাবে সম্ভব? এই জন্য আমাদের আমাদের অপরচুনিটি এর অভাব না, আসলে আমাদের অভাবটা কোথায়? অভাবটা হচ্ছে আমাদের নিজেদের পড়ালেখার মধ্যে অভাব। আমরা নিজেরা পড়ালেখা করতে চাই না, আমরা নিজেরা পড়ালেখা করে ভালো একটা জায়গায় যেতে চাই না, আইএলটিএস এর একটা ভালো স্কোর আমরা উঠাইতে চাই না। অন দ্য কন্ট্রারি, অন্যরা তো উঠাচ্ছে আইএলটিএস এর ভালো স্কোর, তাই না? আমরা উঠাইতে চাইতেছি না, আমরা আইএলটিএস এর স্কোরে এখনো আটকে আছি। দ্যাট ইজ দ্য অনলি ইস্যু, রাইট? আমরা পড়ালেখা করতে চাই না, এই হলো ইস্যুটা। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যদি আমরা নার্সিং প্রফেশনে যারাই নার্সিং প্রফেশনে আসবে, অথবা নার্সিং এর ধারে কাছে প্রফেশনেও যারা আসবে, কি বলছি, যারা নার্সিং প্রফেশনে আসবে বা নার্সিং এর ধারে কাছে প্রফেশনেও যারা আসবে, সবাই পিআর হবে। কে বলছি? সবাই পার্মানেন্ট রেজিডেন্ট হবে, পিআর, কানাডার পিআর হবে। আচ্ছা, কত ভাইয়া নার্সিং এর ধারে কাছে প্রফেশন বলতে কি? ওই যে দেখো, সহজ বাংলা, আমাদের হসপিটালে কিন্তু সে খালারা বা আয়ারা বা বুয়ারা থাকে, ওইটাও, ওরাও তোমার পিআর হবে। আমি কি বুঝতে পারছি কিনা তোমাদেরকে? এই এই জায়গাটা জরুরি। আমরা যখন এই জায়গাটা নিয়ে কাজ করব, বোঝার চেষ্টা করো। যেমন মনে করে হাসু বাংলাদেশের নার্স, কি বাংলাদেশের নার্স, এখন ওর জন্য হয়তোবা এখানে নার্সিং এ তোমার সার্টিফিকেশন লাইসেন্সিং পাইতে হয়তো একটু সময় লাগবে, কি একটু সময় লাগবে। ততদিন তো নার্স এইডস হিসেবে কাজ করতে পারবে, নার্স এইড হিসেবে। আমি তোমাদেরকে আরেকটু দেখাতে চাই স্ক্রিনটা, যে কোন জায়গাটা, কোন পয়েন্ট আসলে আমি কথা বলতেছি তোমাদের জন্য। আমরা যে ক্যাটাগরি বেসড ড্র, একটু খেয়াল করো, ক্যাটাগরি বেসড ড্র এর মধ্যে আমার যে ড্রটা এখানে আছে 6টা ক্যাটাগরি। কি কয়টা ক্যাটাগরি বলো? 6টা ক্যাটাগরি। দেখো, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, হেলথ কেয়ার এন্ড সোশ্যাল সার্ভিস অকুপেশনস, সায়েন্স টেকনোলজি। সো হেলথ কেয়ার এন্ড সোশ্যাল সার্ভিস অকুপেশন, খেয়াল করো, এই অকুপেশনটার মধ্যে যদি আমি যাই, আমি নিচে যাবো একটু, দেখো আমি নিচে যাইতেছি, নিচে যাওয়ার পর এই যে হেলথ কেয়ার এর জন্য আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু খেয়াল করো, এলিজিবিলিটি কি কি বলছে যে ভাই আপনি হ্যাভ অ্যাকুমুলেটেড উইদিন দ্য পাস্ট 3 ইয়ার্স অ্যাট লিস্ট 6 মাসের জব এক্সপেরিয়েন্স। কয় মাসের জব এক্সপেরিয়েন্স বলো? 6 মাসের জব এক্সপেরিয়েন্স। কয় বছরের মধ্যে? শেষ 3 বছরের মধ্যে। আর কি আছে? আপনার অল রিকোয়ারমেন্ট, অর্থাৎ লেখাপড়া থাকতে হবে। এবার দেখো স্ক্রিন নিচে যাই, আমি দেখো তো এই যে অকুপেশন গুলো একটু খেয়াল করো, সবাই অকুপেশন গুলো একটু খেয়াল করো। দেখো এই যে দাঁতের ডাক্তার, দেখছো? এই যে ডায়েটিশিয়ানস আর নিউট্রিশিয়ানস, এইখানে দেখো এই যে লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স, পাইছো?
লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স। তাহলে শুধু কানাডায় এসে লেখাপড়া শেষ করে এক্সামটা দিয়ে লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স হবে, রাইট? আচ্ছা, তো এই অকুপেশনটা এখানে আছে। ম্যাসেজ থেরাপিস্ট, আবার এই দেখো তো মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এন্ড রিলেটেড টেকনিক্যাল অকুপেশন, অর্থাৎ আমাদের যে ডায়াগনস্টিক সেন্টারে যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, দেখো এই 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 অপশন দেখো, নার্স এইডস অর্ডিনারিজ এন্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস, পাইছো? মানে আমি কিভাবে আর বুঝাইবো বাংলাদেশের মানুষকে, আমি কিভাবে বুঝাইলে তারা কানাডায় আসতে পারবে? আমার আসলে ধারণাই নেই। আর কতভাবে বুঝাইলে? নার্স এইডস অর্ডিনারিজ এন্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস, এরপরে বলছে নার্স প্র্যাকটিশনার্স, তারপরে বলছে নার্সিং কোঅর্ডিনেটরস এন্ড সুপারভাইজার্স। কি বলছে বলো? নার্সিং কোঅর্ডিনেটরস এন্ড সুপারভাইজার্স। হাসু, তোমাদের ওখানে নার্সিং কোঅর্ডিনেটরস আছে না? সুপারভাইজার আছে না? আছে কিনা? আছে ভাইয়া। আছে। তারাও এলিজিবল কানাডায় পিআর হওয়ার জন্য। তার মানে দেখো, কানাডায় শুধুমাত্র কি নার্স চাইতেছে? না, নার্সিং রিলেটেড সবাইরই চাইতেছে, নার্সিং রিলেটেড সবাইরই চাইতেছে। এখন এই যে মনে করো, এই যে নার্স যে সুপারভাইজার আছে বা কোঅর্ডিনেটর আছে, তাদেরকে যদি গিয়ে হাসু বলে যে আপা বা ভাইয়া বা স্যার বা ম্যাডাম, আপনার তো কানাডা যাওয়ার সুযোগ আছে, কারণ সে আপা বা ভাইয়ার কথাটার গুরুত্ব দিয়ে নেবে না। গুরুত্ব দিয়ে নিলেও সে বলবে হ্যাঁ যাওয়ার তো সুযোগ আছে, বাট এখন এই বয়সে কি যাওয়া সম্ভব? এত পড়ালেখা কিভাবে? দেখো দেখো এই যে একটা দুঃখ করে যাচ্ছে নিজের ব্যাপারে, এই যে একটা বড় একটা নেগেটিভ ব্যাপার, এটা আমাদের উঠাইতে হবে। এবার একটা কথা হলো যে ভাইয়া, এই সবার জন্য খেয়াল করে, আমি নার্স দিকে যাচ্ছি না, আমি নার্সের দিকে যাচ্ছি না, বরং আমি যে নার্স এইডস অর্ডিনারিজ এন্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস, এই জায়গাটা একটুখানি এক্সপ্লোর করি। চলো তোমাদেরকে আমি এই জায়গাটা একটু দেখাই যে এরা আসলে কারা বা এদের পরিচয়টা কি আসলে। ওই যে দেখো নার্সারি সার্চেস, আমি যদি একটু ক্লিক করি, দেখো এক্সাম্পল, টাইটেল এক্সাম্পল দেখো, দেখো হেলথ কেয়ার এইড, হসপিটাল অ্যাটেন্ডেন্ট। হসপিটাল অ্যাটেন্ডেন্ট কারা? আসো মানে বলো, হসপিটাল অ্যাটেন্ডেন্ট কারা? পেশেন্টের পার্সোনাল যে কেয়ার দেওয়া হয়, রাইট। যারা অর্থাৎ একজন পেশেন্ট যখন হসপিটাল বা ক্লিনিকের মেইন গেটের সামনে আসে, ওখানে তাকে হুইল চেয়ারে বসে বা স্ট্রেচারে বসে যে একটা মানুষ যে নিয়ে আসে, ওই লোকটা হলো হসপিটাল অ্যাটেন্ডেন্ট। ভাই বাংলাদেশে ওই লোকটারা যদি বলি আমি যে ভাই আপনি কানাডায় আসতে পারবেন, ভাই আমি তো 8 পাস, আমি মেট্রিক পাস, ভাই আমি লেখাপড়াই করিনি। বাস্তবতা এটা। লং টার্ম কেয়ার এইড, নার্সিং অ্যাটেন্ডেন্ট, অর্ডিনারি, পেশেন্ট কেয়ার এইড, পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েট, পার্সোনাল কেয়ার অ্যাটেন্ডেন্ট মেডিকেল, সাইকিয়াট্রিক এইড, রেসিডেন্ট কেয়ার এইড মেডিকেল। আচ্ছা, এবার দেখো এর জন্য ক্লিক করে বড় হয়ে আসবে, বাট তারা কাজ করে কি? এই কাজগুলো তারা করে। খুব কমন কাজ, এটা নার্সদের কাজ না ভাই, এটা নার্সদের কাজ না, নার্স এইডদের কাজ। এগুলো তারা করে। এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্টস কি? some secondary school education and on the job training or personal support worker, nursing aid or healthcare aid, college or private institutional program or a college nursing orderly program and supervised practical training are required. শেষ। তার মানে কি? তার মানে হইতেছে ভাই আন্ডার মেট্রিক আর জবে ট্রেনিং আছে, শেষ। আন্ডার মেট্রিক আর জব করতেছে 1 বছর 2 বছর 3 বছর ধরে, তাইলেই হয়ে যাইতেছে। বলো। আচ্ছা, এবার আমি এই জায়গাটার মধ্যে আর একটু বড় করে দেখাইতে চাই। দেখো এই যে অকুপেশন গুলো দেখো সবাই, খুব ঠান্ডা মতো অকুপেশন গুলো সবাই চেক আপ করো। এই অকুপেশন গুলোর মধ্যে দেখবে প্রচুর পরিমাণ অকুপেশন আমাদের আশেপাশেই রয়েছে। দেখতে পাচ্ছ স্ক্রিনে সবাই? তুমি নার্স হিসেবে বাংলাদেশে আসো, কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ। এই নার্স এইডস হিসেবে কিন্তু চলে আসতে পারো কানাডায়। দেখো এই যে ওয়ার্ড এইড, মানে আর কত ভাঙিয়ে বললে পরে একটা মানুষকে কানাডায় আনা যায় নার্সিং সেক্টরে।
মানে হেলথ কেয়ার সেক্টরের মধ্য দিয়ে। এইটা শুধুমাত্র কোন সেক্টরটার কথা বলছি আমি? একটা পয়েন্টের কথা বলছি, একটা এই যে নার্স, এইডস, অর্ডিনারিজ এন্ড পেশেন্ট সার্ভিস আছে। এরপরে নার্স প্র্যাকটিশনার রয়ে গেছে, নার্সিং কোঅর্ডিনেটর সুপারভাইজার রয়ে গেছে, প্র্যাকটিক্যাল নার্স তো রয়েই গেছে। নার্সদের দিকে টার্গেট করলে এই জায়গাগুলো চলে আসবে। এখন মজার ব্যাপার হলো যে চোখের ডাক্তারও নিয়ে আসতে চাচ্ছে তারা, ফার্মাসিস্ট নিয়ে আসতে চাচ্ছে, সবাইকে বাদ যাবে না কেউ, সবাইকে নিয়ে আসবে। কিন্তু যাদেরকে কানাডা আনতে চায় তারা কি আদৌ কানাডায় আসতে চায়? আজকে যদি আমি তৌসিদিকে বলতাম যে নার্স যারা আছে তাদেরকে ইনশাআল্লাহ আমরা কানাডায় নিয়ে আসব, আমাদের কোম্পানির মাধ্যমে নিয়ে আসব, 10 লক্ষ টাকা চুক্তি, বিশ্বাস করে ভাই অনেকেই আসতো আগে। কিন্তু সেটা না বলে আমি যে বলতেছি যে ভাইয়া আপনি আইএলটিএস এর প্রোগ্রাম করেন, আইএলটিএস একটা ভালো স্কোর করেন, এখানে সেটা লেখাপড়া করেন, হ্যাঁ আপনি এই ডিগ্রি সার্টিফিকেট গুলো ইসিএ করান, রাইট কাইন্ড অফ প্রসেসে বলতেছে, মানুষ আগায় না। এই জন্য মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, সবার জন্য যে রিকোয়েস্ট আমার সেটা হচ্ছে আমরা সবাই যেন এই জিনিসগুলো নিয়ে অ্যাওয়্যার হই। অপরচুনিটিজ আর দেয়ার, অ্যাগেন আই এম সেইং, প্রচুর পরিমাণে অপরচুনিটিজ রয়েছে যারা এই অকুপেশন বা এই ফ্যামিলি অফ অকুপেশনের মধ্যে আমরা রয়েছি, প্রচুর পরিমাণে অকুপেশনের এই সুযোগটা রয়েছে, কিন্তু আপনারা তো নিজেদেরকে এগিয়ে নিয়ে আসেন, অনলি দেন পসিবল, আদারওয়াইজ কোনোভাবেই পসিবল না। আবারও কি পরিমাণ প্রসপেক্টিভ আমি দেখিয়েছি না? মিডিয়ান রেঞ্জের যে স্যালারি আছে সেই মিডিয়ান রেঞ্জের স্যালারি যদি হয় তাও মাসে আপনি 6 লক্ষ টাকা ইনকাম করতেছেন, বেশ ভালো ইনকাম। 6 লক্ষ টাকা ইনকাম মানে হইতেছে বেশ ভালো ইনকাম ভাই, আমি বুঝতে পেরেছি সবাইকে? ওকে, এইবার আমি কিছু কোয়েশ্চেন নিব, আমি অলমোস্ট এট দ্য এন্ড অফ মাই প্রেজেন্টেশন। কিছু কোয়েশ্চেন নিব, কারো কোনো কোয়েশ্চেন কনসার্ন আছে কিনা আমাকে জিজ্ঞাসা করো এখন। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন কনসার্ন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার আমি শামীমা আক্তার, আমি একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে স্যার কর্মরত আছি গভর্নমেন্ট জবে। স্যার আমি আইএলটিএস এর জন্য জাস্ট প্রিপারেশন নিতে চাচ্ছি, যে স্যার আমি যেহেতু বিএসসি পোস্ট বেসিকটা স্যার দিয়েছি, কমপ্লিট করছি পাবলিক হেলথ নার্সের উপর। এখন স্যার আমার মাস্টার্সের জন্য বাইরে যাওয়ার ইচ্ছা, সেই হিসাবেই স্যার আমি প্রিপারেশন নিচ্ছি। তো এখন আমার কথা হচ্ছে স্যার, আমি যদি কানাডার জন্য মাস্টার্সে যাই আর কি, পাবলিক হেলথ নার্সের উপর যদি আমি মাস্টার্স প্রোগ্রাম করতে যাই, সেক্ষেত্রে ওখানে গিয়ে কি স্যার আমি এই ইয়েগুলো অপরচুনিটি গুলা পাবো কিনা? জাস্ট আমি মাস্টার্স। বোন, তুমি আজকে এই এই প্রথম থেকে ছিলে এই পর্যন্ত? স্যার আমি প্রথমে জয়েন করতে পারিনি, আমি মাঝামাঝি টাইমে আসছি স্যার, অ্যাটেন্ড করছি। সরি স্যার। আচ্ছা, এবার শোনো বোন, মাস্টার্স করতে যে আসবা, আমি সবার জন্য বলতে, সবাই খেয়াল করো, কেন তুমি মাস্টার্স করতে আসবা? পাগলে পাইছে মাস্টার্স করতে আসবা? কি খুশিতে আসবে মাস্টার্স করতে? কেন আসবে মাস্টার্স করতে? মাস্টার্স ছাড়াই তো তোমার পাতো একদম ক্রিয়েট হয়ে বসে রয়েছে। অলরেডি তুমি নার্স, অলরেডি লেখাপড়া আছে, অলরেডি জবে আসো, তাহলে এখন কাজ কি? খেয়াল করো। তাহলে ভাইয়া আমি কানাডায় নার্স হইতে চাই, অবশ্যই তুমি নার্স হতে চাইবা কানাডায়, 100% নার্স হইতে চাইবা, কারণ নার্সের সব কাজ তুমি পারো, 100% তুমি নার্স হতে চাইবা। তাহলে কোশ্চেন হলো যে ভাইয়া আমি এখন কানাডায় নার্স হইতে চাই, রাইট? তাই নার্স হইতে হলে ভাই আমাকে কি করতে হবে? তো কথা হইলো নার্স হইতে হলে এখানে আমার লাইসেন্স লাগবে। আচ্ছা, তাহলে লাইসেন্স পাইতে হলে কি করতে হবে? লাইসেন্স পাইতে হলে এই যে বাংলাদেশে যে লেখাপড়াটা কমপ্লিট করছো, কেমন, এইটার ইসিএ করানো লাগবে। এইটার ইসিএ কিভাবে করবা? ডাব্লিউএস থেকে ইসিএ টা করাবা। তো ডাব্লিউএস থেকে ইসিএ টা করাইলে পরে তারা রিপোর্টও তোমার নার্সিং কলেজে পাঠিয়ে দিবে। আচ্ছা, আর আইএলটিএস এর প্রিপারেশন নিবা। আইএলটিএস এর মাথায় রেখো রিডিং এবং রাইটিং এর 6.5, স্পিকিং এবং লিসেনিং এর 7 পাইতে হবে, পাইলা। তারপরে এই তাহলে এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট আর আইএলটিএস স্কোর, এইটা দিয়া নার্সিং কলেজের ওয়েবসাইটে ঢুকে পোর্টাল ক্রিয়েট করলা। পোর্টাল ক্রিয়েট করার পরে ওইখানে তোমার একটা পেমেন্ট আছে, পেমেন্ট দিয়ে তুমি ওইখানে রেজিস্ট্রেশন করলা। তখন নার্সিং কলেজ কি করবে? ওই রেগুলেটরি বডি কি করবে? ওই রেগুলেটরি বডি তোমার লেখাপড়া, তোমার জব এক্সপেরিয়েন্স, তোমার আইএলটিএস সবকিছু অ্যাসেস করে তোমাকে বলবে যে শামিমা তুমি কানাডায় যে কোনো একটা কলেজ বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে এই 10টা প্রোগ্রাম করো। তো এই 10টা প্রোগ্রাম করতে তোমার 2 সেমিস্টার লাগবে। 10টা প্রোগ্রাম করলা, অফার লেটার দিল তোমাকে, তুমি 10টা প্রোগ্রামে লেখাপড়া করলা, লেখাপড়া শেষ করার পরে তারপরে তুমি ইন্টার্নশিপে ঢুকে গেলা।
ইন্টার্নশিপ করলা, ইন্টার্নশিপ করার পর তুমি লাইসেন্স এক্সাম দিলে, তুমি ফুল টাইম নার্স, রেজিস্টার্ড নার্স। স্যার এক্ষেত্রে আমার একটু কোশ্চেন ছিল যে স্যার এজটা কি কোনো ফ্যাক্টর কি না, আসলে জাস্ট এইজ কোনো ওদের এইজ কোনো ফ্যাক্টর না। আর স্যার আরো একটু জানবো যে স্যার এখানে স্পাউস সহ এখানে মুভ করতে পারবো কিনা, নার্সিং যেহেতু আমার লেখাপড়ার জন্য দুটা বেবি আছে স্যার। নার্সিং লেখাপড়ার জন্য নার্সিং এ যখন লেখাপড়া করতে আসবে, স্পাউস বাচ্চা নিয়ে আসতে পারবে। থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। চলো ঠিক আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, দেখো বুদ্ধি করে আগাইতে হবে ভাই আমার, বুদ্ধি করে আগাইতে হবে। ধরো মাস্টার্স করছো, এখানে আইসা মাস্টার্স করলে তুমি এখানে নার্স হতে পারবা? পারো না তো। না স্যার। কারণ কি? কেন পারবে না? কারণ ওই রেগুলেটরির মধ্য দিয়ে আসতে হবে না, ওই রেগুলেটরি বডির মধ্যে দিয়ে তো আসতে হবে। তো ওই রেগুলেটরি বডির মধ্যে আসতে হলে সেম কাজই ঘটাবে তোমারে। ঠিক যেমন বাংলাদেশের অনেক টিচাররা যে ভুলটা করে, সেই ভুলটা কি? সেই ভুলটা হইতেছে তারা মনে করে এখানে মাস্টার অফ এডুকেশন করলে তারা এখানে টিচিং প্রফেশনে ঢুকতে পারবে না। এইখানে টিচিং প্রফেশন টিচার হইতে হইলে তোমার এখানকার আবার লাইসেন্স নিতে হবে টিচিং প্রফেশনে। তুমি মাস্টার্স করো আর ব্যাচেলর করো, যাই করো না কেন, তোমার এখানে আবার কি করতে হবে? টিচার হইতে হলে এখানকার টিচিং লাইসেন্স নিতে হবে, তারপরে তুমি হইতে পারবে। সেম জিনিস নার্সিং এর ক্ষেত্রে, বুঝতে পারছো? যেমন এখানে ব্যাচেলর শেষ করে, ধরো কানাডায় কেউ নার্সিং এর উপরে ব্যাচেলর শেষ করছে, বা ধরো কানাডায় কেউ নার্সিং এর উপরে 2 বছর বা 3 বছরের প্রোগ্রাম শেষ করছে, সে কি ভাইয়া সরাসরি নার্স হতে পারবে? না, পারবে না। তাহলে কি করতে হবে? ওই যে নার্সিং কলেজের রেগুলারি বডির মধ্যে দিয়ে ঢুকে ওইখান থেকে লাইসেন্স নিয়ে বাইরে হইতে হবে, তাইলে সে নার্স হইতে পারবে। ব্যাপারটা বুঝছো? স্যার আরেকটু বলি স্যার, যে আমি মনে করেন যে নার্সিং সরাসরি নার্স হিসাবে না করে বাংলাদেশ থেকে কি স্যার নার্সিং রিলেটেড বা মেডিকেল রিলেটেড যে কোনো জব নিয়ে কি স্যার সরাসরি কানাডাতে এন্ট্রি করতে পারবো কিনা, এরকম আপনি যেটা দেখালেন স্যার, আপনি যে জবগুলা দেখালেন। ভালো একটা কোশ্চেন বলছো, খুব ভালো একটা কোশ্চেন বলছো বোন তুমি আমাকে, খুব ভালো লাগছে আমার কোশ্চেনটা। যে ভাইয়া মেডিকেল রিলেটেড যে কোনো জব বা নার্সিং রিলেটেড যে কোনো জব বা ডাক্তারি প্রফেশনাল যে কোনো জব নিয়ে আমি কি কানাডায় মুভ করতে পারবো? হ্যাঁ পারবা, যদি তুমি আমেরিকান হও, যদি তুমি ইউএস সিটিজেন হও, যদি তোমার লেখাপড়া ইউএস এর হয়, তাইলে তুমি পারবা। এবার তুমি একটুখানি চিন্তা করো তো ভাই, বাংলাদেশের লেখাপড়া, বাংলাদেশের কোয়ালিটি, বাংলাদেশের লেখাপড়া, বাংলাদেশের নার্সদের কোয়ালিটি, ডাক্তারদের কোয়ালিটি, বাংলাদেশের পুরো সিস্টেমের কোয়ালিটি, এটা কানাডার কোয়ালিটির ধারে কাজ দিয়েও তারা বিবেচনা করে, ধারে কাজ তারা বিবেচনা করে না। যদি না করে থাকে তাহলে কিভাবে কল্পনা করো যে বাংলাদেশের যে কোনো একজন মানুষ এখানকার এইসব সেক্টরে আইসা চাকরি করতে পারবে, চাকরি পাবে, চাকরি নিয়ে আসতে পারবে? ইজ ইট পসিবল? নো, অ্যাবসলিউটলি নট পসিবল। কিছুদিন আগে মানে ইউকে তে যে আপনার কেয়ার গিভার ভিসাতে ছিল, যেখানে মানে ডিপেন্ডেন্ট এলাও করতে কেয়ার গিভার ভিসা, যেটা কেয়ার গিভার ভিসা নিয়ে যে কথাটা আসে, কেয়ার গিভার ভিসা তো আমাদের এইখানেও আছে, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, যেটা পিএসডব্লিউ, রাইট? কেয়ার গিভার প্রোগ্রাম, এইটা আমাদের এইখানেও আছে। ধরো আমাদের এইখানে, ধরো আমি আমার আব্বা আম্মাকে মানে দেখভাল করার জন্য বাংলাদেশ থেকে আমি তো মানে নিয়ে আসবো, হ্যাঁ এই প্রোগ্রামটা এখানেও আছে, পার্সোনালি নিয়ে আসতে পারবো, নো প্রবলেম এট অল, নিয়ে আসতে পারবো তো আমি, এটা 100% নিয়ে আসতে পারবো, এটা কোনো প্রবলেম নেই। এই প্রোগ্রাম আছে প্রতি বছর, তোমার আগামী বছরে আবার মার্চের 31 তারিখে এই প্রোগ্রামটা আবার আসবে, প্রতি বছরের মার্চ মাসে এই প্রোগ্রামটা আসে। এখন ইস্যু হইলো কি? ইস্যু হইলো আমার বাবা মাকে দেখভাল করার জন্য আমি কি আদৌ তোমারে আনবো? কেন আনবো তোমারে? আব্বা মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, তুমি ওভার দ্য ফোনে এমার্জেন্সি ডাকতে পারবা? মেনটেন করতে পারবা? ঝামেলা না? না। এই জায়গাটা বুঝতে হবে যে আমি যে কাজটা করতে যেতে যাচ্ছি সেই কাজটা আমি পারি, সেই কাজটা আসলেই আমি পারি, তুমি সেই কাজটা আসলেই পারো, কিন্তু ইন গিভেন সার্কামস্টেন্সেস ইন নর্থ আমেরিকান কান্ট্রি গুলোতে এইটা আমি পারফর্ম করে উঠাইতে পারবো। ধরো তুমি একজন সার্জিক্যাল নার্স, তুমি অপারেশন থিয়েটারে থাকো, বাংলাদেশে তুমি একবারে চোখে যদি চোখ বাইধাও দেয় তাও তুমি কাজ পারফর্ম করতে পারবা, বাট কানাডায় সেই কাজটা পারফর্ম করতে পারবা? বড় কোশ্চেন।
বড় কোশ্চেন মার্ক, বিকজ এখানকার কমিউনিকেশনটা তো ইংলিশে হবে, এখানকার ব্যাপারটা ডিফারেন্ট ঘটবে। আদৌ কি তুমি বলবা, কেউ যদি তোমার ডাইকাও আনে যে হ্যাঁ শামিমা আপনাকে আমি চাকরি দিচ্ছি এই হসপিটালে, আপনি সার্জিক্যাল নার্স হিসেবে ঢোকেন, অপারেশন থিয়েটারে ঢোকেন, তুমি ঢুকবা? তুমি জীবনে ঢুকবে। দ্য রিজন কি তুমি নিজে জানো, তাহলে তুমি তোমার অকুপেশনের সাথে যে ওথটা নিছো, যে শপথটা নিছো, ওই শপথের সাথে বিট্রে করে ফেলবা, তাই না? কারণ হচ্ছে তুমি তো ওই জায়গাটা পারফর্ম করতে পারো না, জীবন মরণের অবস্থা। জি স্যার, অবশ্যই। চলো, ইউ আর ওয়েলকাম। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে অপরচুনিটিস আর দেয়ার, বাট এই অপরচুনিটিস গুলো ধরার জন্য, অপরচুনিটিস গুলোতে নিজেকে এলিজিবল করার জন্য আদৌ কি আমরা এলিজিবল, আদৌ কি আমরা রেডি না? বুঝতে পারছি না? এই জন্য ভাই আমরা রেডি। তবে বিশ্বাস করো ভাই, প্রচুর পরিমাণ, দিস ইজ এ নর্মাল সিস্টেম, এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিতেছে তোমাকে, এই সিস্টেমের মধ্যে দিয়ে তুমি পারবা ভাই, বিশ্বাস করো। এই সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে তুমি যে পারবা, ইনশাআল্লাহ ফর শিওর পারবা। দুনিয়ার সকল মানুষ পারতেছে, ইংরেজি ভাষায় অতটা আহামরি যোগ্যতা তারাও পারতেছে, কিন্তু তোমাদের সাহসটা নাই, সাহসের অভাব আছে। যেমন স্যার আমি কিন্তু কন্টিনিউ আপনার ভিডিওগুলো দেখি, কন্টিনিউ স্যার, এবং আমি কিন্তু স্যার খুব আশাবাদী যে আমি স্যারের কাছে যদি ভর্তি হই আমি পারবো ইনশাল্লাহ, এবং বাকিটা তো স্যার আছে, আমি যদি আমি কিন্তু স্যার সত্যি কথাটা আপনাকে বলে দিলাম স্যার। ইনশাআল্লাহ এইখানে একটা বড় ব্যাপার হচ্ছে কি, এই নার্সিং প্রফেশনটা এমন, এই নার্সিং প্রফেশনটা একবার যদি ভাই তুমি ঢুকে যাও, আটকানোর কেউ নাই এখানে। আমি তোমাদের একটা কথা বলি, আমাদের এক ডাক্তার বোন, উনিও সেম ভাবে লেখাপড়া করতে, আমরা আনছি আলহামদুলিল্লাহ কানাডাতে লেখাপড়া করতে আসছে। উনি এখন দোভাষী হিসেবে কাজ করে এখানে, দোভাষী হিসেবে, ডাক্তারদের দোভাষী হিসেবে উনি কাজ করতেছে। খেয়াল করো, ডাক্তারদের দোভাষী হিসেবে। সো ডাক্তারদের দোভাষী মানে যে সকল বাংলাদেশি ভাই বোনরা ডাক্তারের কাছে যায়, উনি পাশে বসে থাকে, বাংলায় কথা শুনে ডাক্তারকে ইংরেজিতে বলে, ডাক্তার ইংরেজি যা ওনাকে বলে, উনি আবার বাংলা পেশেন্টদেরকে বোঝায় দেয়। খেয়াল করো তো, এই ডাক্তার দোভাষী হইতে ওনার ডাক্তারি এক্সপিরিয়েন্স অনেক বড় একটা কাজে দিছে, সাথে সাথে আরেকটা কি কাজে দিছে, ইংরেজি ভাষার যোগ্যতা। অবশ্যই স্যার, ইংলিশটা তো মাস্ট বি হেল্প করছে। খুবই খুশি, এই বোনটা আমার খুবই খুশি। এইবার আরেকটা বোনের কথা বলি, বাংলাদেশের প্রাইমারি স্কুলের টিচার ছিল, বাট ইংরেজিতে ওকে প্রচুর ধাক্কাইছে, প্রায় 2-2.5 বছর ধরে ইংরেজি পড়াইছে আমাদের প্ল্যাটফর্মে। এখানে আসার পরে এখানে হ্যামিল্টন ডিস্ট্রিক্ট বোর্ডেও চাকরি করতেছে টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে চাকরি করতেছে, এটা শিওর শর্ট পিআর পাত, আলহামদুলিল্লাহ। ও লেখাপড়া শেষ হবে পিআর হবে, শিওর শর্ট। টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, একদম পার্মানেন্ট জব পাইছে। যে কিভাবে পাইছে, ওই যে ইংরেজি ভাষায় যে ভালো পারে, প্রাইমারি স্কুলের ওর অভিজ্ঞতা তো কাজে লাগছেই, প্লাস এখন ও এখানে ইংরেজি যে পারে ভাই, ইংরেজি পারার কারণে তো টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে চাকরি করতেছে ডিস্ট্রিক্ট বোর্ডের মধ্যে, ভালো বেতন, $23 করে পার আওয়ার, ভালো বেতন, স্টুডেন্ট অবস্থায় পাইতেছে, আলহামদুলিল্লাহ। সো প্রাইম এক্সাম্পল, এগুলো হচ্ছে প্রাইম এক্সাম্পল, রাইট, ভালো করার জন্য। আপনারাও ইনশাল্লাহ সবাই পারবেন, কিন্তু স্টেপ বাই স্টেপ আগান। স্টেপ বাই স্টেপ আগালে আল্লাহর রহমতে আপনাদের পক্ষে সম্ভব ভালো কিছু করা, সবার পক্ষে সম্ভব ভালো কিছু করা। বিলিভ মি, আজকে থেকে যে 10 থেকে 12 বছর আগে কেউ আমার বলতো যে নার্সিং প্রফেশনে এত ভালো, আমি নিজেও নার্স হয়ে যেতাম, আমি নিজেও নার্স। বর্তমানে কিন্তু স্যার অনেক আপডেট হয়েছে, নার্সিং প্রফেশন বলেন বা ক্যারিয়ার বলেন, খুব আপডেট। বর্তমানে যারা বেসিক বিএসসি করতেছে, মানে একদম শুরু থেকেই যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এরা কিন্তু স্যার হাইলি কোয়ালিফাইড, মানে অল ইসেই তারা সব কিছুতে এরা অনেক ভালো রেজাল্ট করে স্যার নার্সিং প্রফেশনে আসতেছে, এবং আমরাও আশাবাদী স্যার যে ফিউচারে নার্সিং প্রফেশনটা অনেক দূর যাবে স্যার। এখানে আমাদের এখন এখন স্যার পিএইচডি করতেছে নার্সিং থেকে, তারা বাইরে যাচ্ছে খুব ভালো ভালো ডিমান্ডেড জব নিয়ে, হাই কোয়ালিফাইড হচ্ছে সবাই। তো এটা স্যার আমাদের জন্য খুব বড় একটা, আর আমিও স্যার নিজেও একটু আশাবাদী, আমারও স্যার সবসময় যে আমি বাইরে মানে স্টাডি পারপাসে যাই বা জবের জন্য যাই। আমি স্যার ইটালিতে একটা স্কলারশিপ পেয়েছিলাম, এটা স্যার এমওআই দিয়ে আমি ট্রাই করছিলাম, বাট ওই ইয়েটা স্যার ছিল 6 ইয়ার্স এর একটা প্রোগ্রাম ছিল।
তো স্যার আমি যেহেতু মাস্টার্স প্রোগ্রামে যাব, আমি এখন আমার জব স্যার 13 ইয়ার্স রানিং, 12+ রানিং স্যার। তো আমি স্যার ওই এত লং একটা প্রসেসে যেতে চাইনি, জাস্ট একটা শর্ট কোর্স, 1-2 বছরের যে কোর্সগুলো আছে মাস্টার্স প্রোগ্রামের, এটাই খুঁজতেছিলাম স্যার। তো সেখানেও দেখলাম স্যার এমওআইটা আসলে সব ক্ষেত্রে একসেপ্টেবল হচ্ছে না, আমাকে মাস্ট বি আইএলটিএস এ স্যার এটা আমাকে করতেই হচ্ছে লাগবেই। স্যার। এই জন্য স্যার আমি এখন সবকিছু দেখে শুনে আপনার ভিডিওগুলাও আমাকে খুব ইন্সপায়ার করছে। আমাদের কানাডায় যারা যায় আপনি সবাইকে এত হেল্প করেন স্যার, আমি দেখে এত মানে ভালো লাগে। আমি অ্যাড করে দিই, শামিমা যেমন গভর্নমেন্ট জবের মধ্যে আছে না, এরকম আমাদের গভর্নমেন্ট জবে আমাদের স্টুডেন্ট ছিল আমাতো নাজিমা, ও ছিল নার্স, ও গভর্নমেন্ট জবে। সো ওর আলহামদুলিল্লাহ আমেরিকা হয়ে গেল। তারপর ও একদিন আমার জিজ্ঞেস করলো যে ভাইয়া গভর্নমেন্ট জব ভাইয়া, পেনশন ভালো একটা পেনশন পাবো, গভর্নমেন্ট জব ভাইয়া সিকিউর জব, এটা ছেড়ে মেরে আমি আমেরিকা যাব ভাইয়া, যাবো কিনা বলেন, ওখানে গেলে কি ভাইয়া আমি সেটেল ডাউন করতে পারবো ভাইয়া, কি করতে পারবো ভাইয়া, মানে ভয় পাইতেছিল। পরে আমি বলছি যে দেখ আমেরিকা কানাডা পাশাপাশি, মনে কর আমেরিকা যায় কিছু করতে না পারলি তো তোর ভাই তো কানাডায় আছে, আইসা বলবি আমার কাছে, তারপর দেখা যাবে কিছু একটা ইনশাল্লাহ। ও বলছে তাইলে ভাইয়া যাই আমেরিকা, দেখি কি হয়। আমি বলছি যা ভাই, আইসা পর ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। বিলিভ মি ভাই, এই এক কথায় ডিসিশন নিচ্ছে। তখন ডিসিশন নিয়ে ওর পুরো ফ্যামিলি সবাই, ওর হাজবেন্ড সবাই ওর বিপরীতে। আমি বলছি তুই বের হয়ে যা। আলহামদুলিল্লাহ আমেরিকাতে আসছে, ওর জীবন চেঞ্জ হয়ে গেছে। ও যে আমাকে প্রতি ফোনে কতবার ধন্যবাদ দেয় শুধু এক কারণে, যে ভাইয়া আপনি এক কথায় আমি ডিসিশন নিছি। মানে আসমান জমিনে পার্থক্য, আসমান জমিনে পার্থক্য, আসলেই আসমান জমিনে পার্থক্য। কারণ বাংলাদেশের যে প্রফেশন, টোটাল প্রফেশন, বাংলাদেশের ডাক্তাররাই থাকে দৌড়ের উপরে পেশেন্টদের, ঠিক আছে? তো এই জন্য আলহামদুলিল্লাহ ভালো একটা কান্ট্রিতে মুভ করা, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। চেষ্টা করে আমরা যেন মুভ করার চেষ্টা করি। আমার আর একটা কনফিডেন্সের জায়গা যে আমি সবসময় স্যার আইসিইউ ডিপার্টমেন্টে কাজ করে আসছি, এক্ষেত্রে স্যার আমার জব এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আমি 10+ ইয়ার্স স্যার আইসিইউতে একদম কন্টিনিউ কাজ করছি স্যার। সেই ক্ষেত্রে আমার জব এক্সপিরিয়েন্সটাও আমার জন্য একটা প্লাস পয়েন্ট আছে। আর শুধুমাত্র আমি মনে করি স্যার যদি আইএলটিএসটা একটু ভালো স্কোর তুলতে পারি তো ইনশাল্লাহ আমিও স্যার মুভ করতে পারবো, হয়তো বা কানাডা বলেন বা। বোন আমার, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, সেটা হইতেছে ইংরেজি ভাষাটা খুব ভালো করে শেখো ভাই আমার। মানে টার্গেট করো যেন ব্যান্ড 9 লেভেলের যায়, অর্থাৎ তোমার উপরে যেন ইংরেজি ভাষা কেউ ভালো পারে এরকম না হয়। 1 বছরের টার্গেট নাও। দ্য রিজন আমি তোমাকে বলি, আইসিইউ ডিপার্টমেন্ট তো, সো তোমাকে মাথায় রাখতে হবে তুমি কাজ করবা ওয়ার্ল্ডের, সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল যে সকল ডাক্তাররা আছে তাদের সাথে তোমার কাজ করবে। ব্যাপারটা বুঝছো? তো তারা ধরেই নেয় তাদের টিম মেম্বাররাও ওয়ার্ল্ডের 1, 2, 3 নাম্বার লেভেলের, ধরেই নেয় তারা, রাইট? এবং তারা যে ডিল করে, তারা যে পেশেন্ট ডিল করে, তারা ওয়ার্ল্ডের মধ্যে 1, 2, 3 নাম্বারের ক্রিটিক্যাল পেশেন্ট গুলো তারা ডিল করে। তো ব্যাপারটা ওই রেঞ্জের, তোমার অকুপেশনটা ওই রেঞ্জের ভাই আমার। তো ইনশাআল্লাহ ওইভাবে ট্রাই করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। চলো আমি শেষের দিকে চলে আসছি, আমি একটা মিটিং এ ঢুকে যাব। ইউ আর ওয়েলকাম। তাহমিন আপা কোনো কোশ্চেন আছে? হ্যান্ড রেজ করছো, তাহমিন আপা বলো। জি স্যার। স্যার ওই যে মানে কোর্স কত দিনের হচ্ছে আর খরচটা কেমন পড়বে এটা একটু জানতে চাচ্ছিলাম। ওনামা এটা ডিপেন্ড করবে, এটা তোমার ওই যে ও তোমাদের তো ব্র্যান্ড নিউ 2 বছরের প্রোগ্রাম আছে। তোমরা যেটা করবা বোন, তোমরা ইনশাআল্লাহ আইএলটিএস টা ভালো করো। তোমাদেরকে আমি ট্রাই করব পিএসডব্লিউ প্রোগ্রামের জন্য নিয়ে আসার জন্য প্রথমে, অথবা নার্সিং প্রোগ্রামে যদি টার্গেট করি তা মোটামুটি 4 সেমিস্টার 2 বছরের প্রোগ্রাম। আর যদি পিএসডব্লিউ প্রোগ্রাম টার্গেট করি তাহলে 2 সেমিস্টার 1 বছরের প্রোগ্রাম, রাইট? খরচ ডিপেন্ড করবে বাপা, খরচ ডিপেন্ড করবে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, কলেজ টু কলেজ। খরচ বিয়ার করতে পারবা, খরচ ব্যাপার না। যে খরচ হবে এই খরচ তুমি 2 মাসে বা 3 মাসে উঠায় ফেলবা, চাকরি পাইলে, এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? হ্যাঁ নাসির ভাই বলেন, আপনার কোনো কোয়েশ্চেন আছে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। প্রথমে সরি বলে নিচ্ছি, আমি যদিও নার্সিং প্রফেশনে না, কিন্তু ওনাদের সময়টা আমি নিয়ে নিলাম, এই জন্য আমি আগে সবার কাছে সরি বলে নিলাম। আমি হচ্ছে স্যার ব্যাংকার হিসেবে আছি, আমার প্রফেশনাল লাইফ 10 বছরের উপরে হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কানাডায় যাওয়ার জন্য। আমার খুব পড়াশোনা অথবা
পিএনপি বা যেভাবে হোক কোনটা আমাদের জন্য ভালো হবে বা আমি কোন লাইনে আগাবো সেই জন্যই স্যার আপনার পরামর্শের জন্য একটু। জেনারেল পরামর্শ হচ্ছে বর্তমানে কানাডায় আসার আগে জেনারেল পরামর্শ হচ্ছে আপনার জন্য আইএলস এর সিএলভি 9 টার্গেট করা আপনার জন্য একাডেমিতে। আপনি একাডেমি সিএলভি 9 টার্গেট করেন এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। আপনার বয়স কত জন বললেন? আমার 40 স্যার। রাইট, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে B1 পর্যন্ত টার্গেট করেন, A1 A2 B1 B2 রাইট, তারপর C1 C2 এভাবে তো যাবে। সো আপনি B1 পর্যন্ত টার্গেট করেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে B1 টার্গেট করা মানে হচ্ছে আইএলস এর 4 to 4.5, ঠিক আছে? এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে টার্গেট করেন। তাহলে আইএলস এর লিসেনিং 8, বাদ বাকি 3টা 7 টার্গেট করছেন। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আপনি B1 টার্গেট করছেন, এই যে পড়ালেখা শুরু করে দিয়েছেন ইমিডিয়েটলি লেখাপড়া শুরু করে দিয়েছেন। আর হচ্ছে ইন ফিউচার কানাডায় একটা অবশ্যই মাস্টার্স প্রোগ্রামে আপনি আসবেন, অবশ্যই একটা মাস্টার্স প্রোগ্রাম করতে আসবেন। মাস্টার্স প্রোগ্রাম করতে আসার পরে ইন কানাডা আপনি 1 বছর জব এক্সপিরিয়েন্স গেইন করার চেষ্টা করবেন, অবশ্যই এনওসি ক্যাটাগরি 0-1-2 মধ্যে। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হইতেছে এখন থেকেই ইংরেজি ভাষায় প্রচন্ড লেভেলে ভালো করার চেষ্টা করা, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে অ্যাভারেজ লেভেলে যাওয়া, নিজেকে নিয়ে অ্যাভারেজ লেভেলে নিয়ে যাওয়া নিজেকে। আচ্ছা, কানাডায় 2 বছরের একটি মাস্টার্স প্রোগ্রাম করতে আসা বা 16 মাসের একটা মাস্টার্স প্রোগ্রাম করতে আসা, কানাডায় 1 বছর জব এক্সপিরিয়েন্স গেইন করে লেখাপড়া শেষ করার পরে 1 বছর জব এক্সপিরিয়েন্সটা অবশ্যই এনওসি ক্যাটাগরি 0-1-2 এর মধ্যে হতে হবে। তাহলে 4 কাজ। এখন এই 4 কাজ করতে তাহলে আগামী বছরে জানুয়ারি ইন্টারভিউ যদি টার্গেট করেন তাহলে 2026, 27, 28, 29 গিয়ে আপনার পিআর অ্যাপ্লিকেশন, বা ততদিনে আপনি কানাডায় ফ্যামিলি সহ। ঠিক আছে ভাই আমার? আচ্ছা, মানে এখন থেকে আমি টার্গেট নিলে 4 বছর পরে গিয়ে আমি কানাডায় পৌঁছাতে পারবো, তাই কি? তো আগামী বছর আপনি কানাডায় আসবেন, জানুয়ারি ইন্টারভিউ হবে। জি। কোন বছর কানাডায় আসলেন তাহলে 2026 সাল লেখাপড়া, 2027 সাল লেখাপড়া, 2 বছর করে লেখাপড়া। আচ্ছা, জি 2028 সালে আপনার 1 বছর জব এক্সপিরিয়েন্স হয়ে যাবে, 2029 সালে গিয়ে আপনার পিআর অ্যাপ্লিকেশন। জি, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমার। চলো, আর কারো কোনো কোয়েশ্চেন কনসার্ন? নাই। ওকে, সো ফার্স্ট অফ অল সবাইকে আবারো ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং উইথ মি টুডে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা আমার সাথে জয়েন করার জন্য আজকের এই প্রোগ্রামটায়। রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, সেটা হচ্ছে আপনারা যে ফিল্ডে আছেন, এই যে রিকোয়ার্ড যে ফিল্ড গুলো রয়েছে, মানে অপরিহার্য এই ফিল্ড গুলোতে যারা রয়েছেন তারা নিজেদেরকে আপডেট করার চেষ্টা করেন। সাথে সাথে আপনাদের যারা পরিচিত রয়েছেন এইসব ফিল্ডে তাদেরকেও জানান যে ভাই দেয়ার ইজ অপরচুনিটি, চলো রেডি হই, চলো নিজেদেরকে রেডি করি, সামনের দিকে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে, ইনশাআল্লাহ এভাবে করে সামনে আগান, দেখবেন আল্লাহর রহমতে অবশ্যই ভালো একটা ক্যারিয়ার, ভালো একটা লাইফস্টাইল, ভালো একটা দেশে কিছু একটা করা অবশ্যই আপনার পক্ষে সম্ভব এবং ভালো কিছু করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।